বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই অধ্যায়ের 5.5 ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন রকম নিয়ম, সেই নিয়মের 3 নম্বর নিয়মটি এই ভিডিওয় আলোচনা করা হবে। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। তোমরা যারা পূর্বের 2 এবং নিয়ম 1 দেখে আসনি, এই ভিডিওর আগে ভিডিওয় বর্ণনা করা হয়েছে, সেটা দেখে আসতে পারো। তাহলে তোমাদের পড়ায় পর্যায়ক্রমিক ধারাবাহিকতাটা বজায় থাকবে। বলা হয়েছে 3, আমরা জানি যে এস অরবিটাল বা উপশক্তি স্তর সর্বোচ্চ 2টি ইলেকট্রন, পি অরবিটাল উপশক্তি স্তর সর্বোচ্চ 6টি ইলেকট্রন, ডি অরবিটাল 10টি এবং এফ অরবিটালে কতটি? এফ অরবিটালে 14টি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। কারণ সর্বোচ্চ এসপিডিএফ এগুলো কি আকারে থাকে? 2, 6, 10, 14 এই আকারে থাকতে পারে। কাজেই কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তরে অরবিটাল থেকে শুরু করতে হবে এবং অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে। অরবিটাল পূর্ণ হওয়ার পরবর্তী শক্তি স্তরে গিয়ে বাকি ইলেকট্রন বসানো শুরু করতে হবে। তার মানে আগে এসে, তারপরে পিতে, তারপরে ডিতে, তারপর এফ এ অরবিটালে প্রবেশ করতে হবে। কিন্তু এই শক্তিক্রমটা যেটা আমরা 2তে পড়লাম সেই অনুযায়ী আগাতে হবে, অর্থাৎ 1s 2s 2p 3s এই আকারে আগাতে হবে। এইভাবে, তা না হলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা ভুল হিসেবে গণ্য হবে। কাজেই এখন আমরা যে কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি। ইলেকট্রন বিন্যাসের আরো সহজবোধ্য করার জন্য প্রত্যেকটি অরবিটালের প্রতীকের ওপর সেই অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে সেটি লিখে রাখা হয়। অর্থাৎ এখানে লিখে রাখার যদিও বা পদ্ধতিটা একটু সঠিকভাবে দেওয়া উচিত ছিল। অক্সিজেনের যেমন 8 দেওয়া হয়েছে, সেটা বাম পাশে একটু নিচে অবস্থানে লেখা হয়। এইভাবে বিভিন্ন মৌলের প্রতীকগুলো প্রকাশ করা হয়। উপরোক্ত নিয়ম অনুসারে নিম্নে কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। অক্সিজেন 8, অ্যালুমিনিয়াম 13, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, স্ক্যান্ডিয়াম 21। এখন কথা হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p4, অর্থাৎ প্রথম কক্ষপথের 1s2 দুইটা দিয়ে প্রথম কক্ষপথ ক্লিয়ার বোঝাই করা হয়ে গেছে। তারপর দ্বিতীয় কক্ষপথে 2টা উপশক্তি স্তর থাকে 2s আর 2p, এখানে প্রথমটায় 2টা দিয়ে প্রথমটা পূর্ণ করা হয়েছে, তারপরে দ্বিতীয়টায় যাবে এবং দ্বিতীয়টি 4টে গিয়ে আরো কয়টি ঘাটতি আছে? 2টি ঘাটতি আছে। নেই বলে 2টি ঘাটতি থাকার কারণে অক্সিজেনের যোজনী কত হয় আমরা জানি -2, যেহেতু 2টি ঘাটতি আছে। এরপরে অ্যালুমিনিয়ামেরটা আমরা দেখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো এখানে দ্বিতীয় কক্ষপথ 2p6 অর্থাৎ পি অরবিটাল পি উপশক্তি স্তরও ভর্তি হয়ে গেছে। তারপরে 3s2 অর্থাৎ তৃতীয় নম্বর শক্তি স্তরে গেছে। 3s2 অর্থাৎ এস অরবিটাল পূর্ণ হওয়ার পরে পি অরবিটালে অবশিষ্ট একটি ইলেকট্রন গেছে। এখন দেখো এর শেষ কক্ষপথ অর্থাৎ তৃতীয় কক্ষপথে 3s2 ও 3p1 আছে। তাই অ্যালুমিনিয়ামের যোজনী হয় কি 3 হয়, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী 3 হয় +3। আমরা যদি পটাশিয়ামেরটা দেখি, পটাশিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে দেখো আগে যদি আমি ইলেকট্রন বিন্যাসটা বলি, দেখো 3 নম্বর কক্ষপথ পূর্ণ হয়ে একটি অতিরিক্ত ইলেকট্রন ছিল যেটা 4s1 এ চলে গেছে। এখন দেখো 4s1 এ যাওয়ার কারণে এর সর্বশেষ যে শক্তি স্তর আরেকটি নতুন তৈরি হয়েছে, সেটাই
একটি ইলেকট্রন থাকার কারণে এর যোজনী 1। এই হিসেবে ক্যালসিয়াম ও স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়েছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং স্ক্যান্ডিয়ামের 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এভাবে এদের যোজনীগুলো এবং ইলেকট্রন বিন্যাসগুলো আলাদা আলাদা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনামূলক এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।